নমস্কার, আমি বলসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 27শে মার্চ বৃহস্পতিবার। মার্কেট স্টেবল রয়েছে বলা যেতে পারে, পজিটিভ রয়েছে। আমি যেহেতু মিড মার্কেটের সময় আলোচনা করছি, এই সময় নিফটি প্রায় 100 পয়েন্ট উত্থান নিয়ে কাজ কারবার করছে। ওভারঅল মার্কেট সেন্টিমেন্টে কোনো নেগেটিভ আমরা রিয়াকশন দেখতে পাচ্ছি না, কিন্তু যদি পার্টিকুলারলি নিফটি ফার্মাতে দেখেন বা নিফটি অটোতে দেখেন, সেখানে বুঝতে পারবেন যে একটা চোরা স্রোত বা চোরা টেনশন কাজ করছে। এবং সেখানে বিভিন্ন স্টকসগুলো যদি দেখেন, সেটা নিফটি ফার্মার ক্ষেত্রে বলুন বা নিফটি অটোর ক্ষেত্রে দেখুন, সেখানে বুঝবেন যে বিভিন্ন স্টকে কিন্তু ভালো পতন চলছে। আজকে বিশেষভাবে আমরা আলোচনা করব টাটা মোটরস নিয়ে এবং বিভিন্ন ফার্মা কোম্পানিজগুলো নিয়ে, এবং অবশ্যই ইনফরমেশন টেকনোলজি নিয়েও কিছুটা আমাদের আলোচনার অংশ জুড়ে থাকবে। তাছাড়া যে সেক্টরগুলো আমেরিকাতে অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তারা এক্সপোর্ট করে থাকে, সেই সেক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেন এই আলোচনা? কারণ ডেফিনেটলি গত কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট, তিনি বিভিন্ন পণ্যের ওপর, সেটা ইউরোপ বলুন, চায়না বলুন, কানাডা বলুন, মেক্সিকো বলুন, সবার ওপর তিনি একটি শুল্ক চাপাতে চাইছেন। অর্থাৎ যে পণ্যগুলো এই সব কন্টিনেন্ট থেকে বা বিভিন্ন দেশ এর অন্তর্গত বিভিন্ন দেশ থেকে আমেরিকাতে আমদানি করা হয়, তার উপর তিনি ট্যারিফ ধার্য করতে চাইছেন বা শুল্ক ধার্য করতে চাইছেন। এবং 2 এপ্রিল থেকে তিনি সোজাসুজি আর কোনো দেশের নাম করেননি, একদম সরাসরি বলে দিয়েছেন যে রিট্যালিয়েটরি ট্যারিফ বসাবেন, 25% হারে তিনি শুল্ক বা ট্যারিফ বসাবেন। এবং যদিও ভারতবর্ষের সরাসরি তিনি নাম নেননি, কিন্তু এটা এক্সপেক্ট করা যাচ্ছেন। বিশেষ করে তিনি অটো কম্পোনেন্টস, স্টিল কম্পোনেন্টস, অ্যালুমিনিয়াম, এইগুলোর ওপর তিনি ট্যারিফ ধার্য করবেন অলরেডি বলে দিয়েছেন। সেক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে আদেও কোনো ট্যারিফ বসবে কিনা এখনো কোনো সরাসরি উত্তর আমরা পাইনি বটে। কিন্তু বিভিন্ন সংবাদপত্র বলুন, সেটা আজকে আমরা যেগুলো আলোচনা করবো তার মধ্যে রয়টার্স রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া টুডে রয়েছে, তার মধ্যে মর্গান স্ট্যানলের মতন সংস্থা রয়েছে যারা উদ্বেগ প্রকাশ করেছে। টাটা মোটরস যদি শেয়ার দেখেন, আজকের এক সময় 7% ওপর সেখানে পতন চলে এসেছিল। মিড মার্কেটে প্রায় 5.5% পতন নিয়ে সেটা ট্রেড করছিল। সমস্ত মেজর ফার্মা কোম্পানিজ যেগুলো আমেরিকাতে তাদের এক্সপোর্ট করে থাকে, সেই সমস্ত কোম্পানিগুলো 2% কাছাকাছি, 1 থেকে 2%-এর মধ্যে সেগুলো পতন নিয়ে সেগুলো ট্রেড করছিল। আজকে সেক্ষেত্রে আলোচনা করবো যে কেন ইম্প্যাক্ট হতে পারে যদি সত্যি সত্যি ট্রাম্প এই 25% ট্যারিফ বসান। সেটা টাটা মোটরসের উপর যদি ট্যারিফ বসান, তাহলে টাটা মোটরসের মোট রেভিনিউ, এবিট, এগুলো কিভাবে এফেক্টেড হবে, এবং তিনি যদি বিভিন্ন ফার্মা কোম্পানিজগুলোর উপর ট্যারিফ বসান, সেক্ষেত্রে কিভাবে এফেক্টেড হতে পারে। প্রথমে জেনে নিই যে কোন সেক্টরগুলো সর্বাধিক আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে। এই যে তথ্যটা, এটা আমি রয়টার্স থেকে নিয়েছি। রয়টার্স বলছে যে সেক্টরসগুলো সবচেয়ে বেশি আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে ভারতবর্ষ থেকে, তার মধ্যে রয়েছে অটোমোটিভ, মানে অর্থাৎ অটো এবং অটো কম্পোনেন্টস। বিশেষ করে যেগুলো টেসলাকে, যে অটো অ্যান্সিলিয়ারি কোম্পানিজগুলো তারা যন্ত্রাংশ সরবরাহ করে থাকে। 1, 2 নম্বর ফার্মা, 3 নম্বর জেমস অ্যান্ড জুয়েলারিজ। ভারতের জেমস অ্যান্ড জুয়েলারিজ গহনার যথেষ্ট কদর রয়েছে আমেরিকাতে, সেইটা। 4 নম্বর অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইলস। ভারতবর্ষ, চীন, বাংলাদেশ, ভিয়েতনাম, এখানে অত্যন্ত সস্তায় যেহেতু কাপড় তৈরি করা সম্ভব এবং সেবা খুব কম, লেবার কস্ট খুব কম, চিপ ইলেকট্রিসিটি, চিপ ওয়াটার সাপ্লাই, এগুলো যেহেতু এত কম, তার ফলে আমেরিকাতে যখন এগুলো সরবরাহ করা হয় সেটা অনেক কম দামে পাওয়া যায়। যার ফলে আমেরিকার যে টেক্সটাইল কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু চট করে ভারতীয় বা এশীয় কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু অন্তত টেক্সটাইলস এবং অ্যাপারেলসের ক্ষেত্রে কম্পিট করে উঠতে পারে না। এছাড়া রয়েছে ইলেকট্রনিক্স সেগমেন্ট এবং সি ফুড। খুব ইন্টারেস্টিং যে একটা মেজরিটি, একটা যে এক্সপোর্ট হয় ভারতবর্ষ থেকে, সেটা কিন্তু সি ফুড বা সামুদ্রিক খাদ্য। এরপর চলে আসি হচ্ছে যে আজকের আমাদের যেহেতু আলোচনা হবে টাটা মোটরস, বিশেষ করে টাটা মোটরসকে কেন্দ্র করে, এর মাঝখানে বলে দিই যে অলরেডি অটো, যে নিফটি অটো, সেটা প্রায় 1%-এর নিচে নেমে সেটা ট্রেড করছিল। এবং তার মধ্যে মাদারসন সুমি 2.6%-এর উপর নিচে নেমে ট্রেড করছিল। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ 2% নিচে নেমে ট্রেড করছিল। ভারত ফর্জ প্রায় 8% নিচে নেমে ট্রেড করছিল। এরা কিন্তু সবাই আমেরিকাতে এরা এক্সপোর্ট করে থাকে যন্ত্রাংশ বা গাড়ি।
2 নম্বর চলে যাচ্ছি ফার্মা সেক্টরে। দেখুন আজকে কি অবস্থা, প্রায় 1.4% নিফটি ফার্মাতে পতন ছিল। নিফটি ডিভিস ল্যাব 1.4% পতন, ডক্টর রেড্ডিস ল্যাব 1.28% পতন, লরাস ল্যাব 0.72% পতন, বায়োকন সেটা 0.65% পতন, লিউপিন 2.98% পতন, সান ফার্মা 2% উপর পতন, জাইডাস লাইফ সায়েন্সেস 2.67% পতন, টরেন্ট ফার্মা 0.76% পতন, অরবিন্দ ফার্মা প্রায় 1% উপর পতন। এর মধ্যে ডিভিস ল্যাব এবং লরাস ল্যাব তারা কিন্তু সিডিএমওর উপর দুর্দান্ত কাজ করছিল এবং সিডিএমওর দারুণ চাহিদা রয়েছে আমেরিকান মার্কেটে। সুতরাং ফার্মা সেক্টর ভীতির মধ্যে রয়েছে, অটো সেক্টর ভীতির মধ্যে রয়েছে, যেটা তাদের শেয়ার প্রাইসেসে রিফ্লেক্টেড হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। টাটা মোটরস 5.5%-এর উপর নেমে ট্রেড করছে মিড মার্কেটে। কেন? তার প্রধান কারণ হচ্ছে আমেরিকাতে টাটা মোটরসের যে মেজর যে ভার্টিক্যাল রয়েছে ল্যান্ড রোভার জাগুয়ার, তারা যে এক্সপোর্ট করে সেই এক্সপোর্টের মোট পরিমাণ হচ্ছে 23%। ঠিকই শুনেছেন, অর্থাৎ গোটা বিশ্বজুড়ে যত গাড়ি বিক্রি হয় তার 23% গাড়ি কেনে, মানে ল্যান্ড রোভার জাগুয়ার কেনে হচ্ছে আমেরিকা। সেখানে 25% ট্যারিফ পড়লে একটা সিগনিফিক্যান্ট একটা ধস নামতে পারে বলে, মানে রেভিনিউতে ধস নামতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। এই তথ্যটা আমি পেয়েছি ইন্ডিয়া টুডে থেকে। এইবার যেটা দাঁড়াচ্ছে যে সেক্ষেত্রে তারা যেটা আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যে 200 বেসিস পয়েন্টস অবধি কিন্তু রেভিনিউ হিট করতে পারে এবং 8% বেশি এবিট অর্থাৎ আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্স কমে যেতে পারে এই সামনের ফিসক্যাল ইয়ার 2026-এ, এটা বিশেষজ্ঞরা মনে করছেন। এবং এই একই তথ্যকে সাবস্ট্যান্সিয়েট করছেন মর্গান স্ট্যানলে। তারা বলছেন যে টাটা মোটর এর ফলে এফেক্টেড হতে পারে, টাটা মোটরসের যে মোট কনসলিডেটেড রেভিনিউ সেটা 15% এফেক্টেড হতে পারে, কমে যেতে পারে। এবং গত বছর অর্থাৎ ফিসক্যাল ইয়ার 2025-এর মোট যে রেভিনিউ, সেই 30% রেভিনিউ রেভিনিউ এসেছিল কিন্তু আমেরিকা থেকে। এর ফলে যেটা হতে পারে যে টাটা মোটরসের রেভিনিউ এফেক্টেড হতে পারে, এবিট এফেক্টেড হতে পারে, কার সেলস কমতে পারে। এবং অলরেডি যেহেতু ইউরোপ এবং চায়নাতে তাদের সেলস বা রেভিনিউ কমছে, চাহিদা কমছে, তাদের মানে অর্থনীতি একটু দুর্বল অবস্থার মধ্যে দিয়ে রয়েছে বলে, ফলে টাটা মোটরসের ওপর যদি নতুন করে 25% ট্যারিফ বসে সেক্ষেত্রে টাটা মোটরসের ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা অলরেডি আরো বৃদ্ধি পেতে পারে। এবার মনে রাখতে হবে যে ল্যান্ড রোভার জাগুয়ার যে মেজর কারখানাগুলো রয়েছে সেটা ইউরোপের মধ্যে দুটো জায়গায় রয়েছে, একটা ইউনাইটেড কিংডমসে, কোথায় কোথায় বলছি। 2 নম্বর হচ্ছে স্লোভাকিয়া নাইট্রা বলে একটি রিজিয়ন রয়েছে সেখানে। স্লোভাকিয়া বাদ দিয়ে ইউনাইটেড কিংডমসের মধ্যে যেখানে যেখানে ল্যান্ড রোভার জাগুয়ার গাড়ি তৈরি হয় তার মধ্যে রয়েছে হচ্ছে কাসল ব্রমউইচ, রয়েছে ওয়েটলে, হচ্ছে সলিহাল বলে একটি জায়গা এবং হেলউড বলে আরেকটি জায়গা। অর্থাৎ গোটা 5 জায়গায় ইউরোপে ল্যান্ড রোভার জাগুয়ারের কারখানা রয়েছে। এরপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি অন্য জায়গায় অর্থাৎ যদি অন্যান্য যদি কোম্পানিজ দেখি, সেখানে ভারত ফর্জ রয়েছে। আপনারা ডেফিনেটলি জানেন যে ভারত ফর্জে একটা সিগনিফিক্যান্ট ব্যবসা রয়েছে আমেরিকাতে, বহু বছর ধরে রয়েছে, বহু যুগ ধরে রয়েছে। ভারত ফর্জের উপর এফেক্ট হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। টেসলাকে যন্ত্রাংশ কারা কারা প্রোভাইড করে? যন্ত্রাংশ যারা প্রোভাইড করে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে মাদারসান সুমি। মাদারসান সুমি সেটা আজকে আপনারা অলরেডি দেখেছেন সেটা এফেক্টেড রয়েছে। প্রথম কথা এখানে বলে দিই, এটা আমি যত তথ্য নিয়েছি হয় রয়টার্স থেকে নিয়েছি বা বিজনেস টুডে থেকে নিয়েছি বা ইন্ডিয়া টুডে থেকে নিয়েছি, মানি কন্ট্রোল থেকে নিয়েছি, এবং তারা যা খবর পরিবেশন করেছেন সেটাই কিন্তু আপনাদের সামনে গুছিয়ে আমি বাংলায় বোঝাবার চেষ্টা করছি যে বর্তমান কি ঘটেছে। এক্ষেত্রে কোনোভাবে আপনাদের বাই সেল সিদ্ধান্ত সেটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা আমি করছি না, কোন রকম রিকমেন্ডেশন এটা হিসাবে দয়া করে নেবেন না, সাজেশন বা অ্যাডভাইস নয়, কেবলমাত্র যা খবর গোটা বিশ্ব জুড়ে চলছে, ভারতবর্ষে চলছে, সেটাই আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। এবার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কি? ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে এখনো অবধি কোনো সংবাদ আসেনি, অন্তত মানে বিশেষ করে ট্রাম্পের তরফ থেকে। ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রেও এরকম ট্যারিফ বসবে কিনা এখনো কোনো ক্লিয়ার কাট ছবি আমাদের কাছে নেই। এবং ইনফরমেশন টেকনোলজি তাদের পরিষেবা বা সফটওয়্যার সার্ভিসেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এইটা যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে যদি সত্যি সত্যি ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে ট্যারিফ বসে সেক্ষেত্রে কি হতে পারে, ম্যাক্সিমাম যেটা হতে পারে যে ইউএস যারা ক্লায়েন্টস রয়েছেন তারা রিডিউস করে দেবেন তাদের স্পেন্ডিং, তাদের সত্যি সত্যি 25% অতিরিক্ত কর দিয়ে তারা বিদেশ থেকে পরিষেবা নিতে চাইবেন না বা নেবেন না, সেটা তাদের রেভিনিউ সিগনিফিকেন্টলি কমিয়ে দেবে, এটা ঘটনা।
দু নম্বর হচ্ছে যে আমাদের ফরেন ইনভেস্টার সেন্টিমেন্ট, সেটা একটা বড় প্রশ্ন। আপনারা অলরেডি জানেন যে গত 6 মাস ধরে বিপুল পরিমাণ ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা ভারতীয় কোম্পানির শেয়ার বিক্রি করেছেন, এখনো বিক্রি করে চলেছেন। মাঝখানের কয়েকদিন তারা নেট পারচেজার্স ছিলেন, কিন্তু ওভারঅল এখনো সেন্টিমেন্ট দারুণ পজিটিভ হয়েছে, এমন কিন্তু ভাবার সময় আসেনি। আপাতত যেটা ঘটছে, যদি সত্যি সত্যি এরকম ট্যারিফ এই ধরনের সেক্টরসগুলোরও কে ক্ষতিগ্রস্ত করতে থাকে, মানে বিশেষ করে ট্রাম্পের দ্বারা যেটা আরোপিত যে ট্যারিফ, সেক্ষেত্রে এই সেক্টরসগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি খুব স্বাভাবিকভাবে যদি একটি কোম্পানির রেভিনিউ কমে, তার সেলস কমে, তার প্রফিট কমে, সেক্ষেত্রে যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা অবশ্যই চাইবেন এমন কোন সেক্টরে ইনভেস্ট করতে যে সেক্টর আপাতত এই ধরনের ট্যারিফ থেকে তারা সিকিউর। অর্থাৎ এরকম এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজগুলোর ওপর তারা এখন তারা দাঁও লাগাবেন বা বড় বেট করবেন এমন সম্ভাবনা কম। খুব স্বাভাবিকভাবে তাদের হার্ড আর্ন মানি, তাদের কাস্টমারদের মানি, তাদের ক্লায়েন্টদের মানি, তারা এমন কোনো সেক্টরেই হয়তো বা বিনিয়োগ করতে চাইবেন না যে সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন বিদেশি পলিসিসগুলোর জন্য। সুতরাং আপাতত যেটা দেখছি মার্কেট পজিটিভ, এটা ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকস বলুন, ক্যাপিটাল গুড স্টকস বলুন, ডোমেস্টিক যে কোম্পানিজগুলো যারা বিক্রি বাটা করে থাকে সেই কোম্পানিজগুলোকে নিয়ে আপাতত ডেফিনেটলি কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, অর্থাৎ যারা আমেরিকাতে সরাসরি এক্সপোর্ট করছে না। কিন্তু যেটা বিশেষজ্ঞরা বলছেন যে টাটা মোটরস যেহেতু অত্যাধিক পতন দেখেছে, তাদের রেমেডি খোঁজার একটা প্রশ্ন রয়েছে যে টাটা মোটরস এর হাত থেকে মুক্তি পেতে পারে কি, কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা তারা কম বলছেন। কারণ যদি এই বিপুল পরিমাণ ট্যারিফ টাটা মোটরসকে তাদেরকে রিকনসাইল করতে হয় তাদের নিজেদের ঘাড়ে সরাসরি এই ট্যারিফটাকে নিতে হবে, অর্থাৎ তাদের ক্ষতি সহ্য করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে ট্যারিফ যদি তারা বৃদ্ধি করেন আমেরিকার সরকার, সেক্ষেত্রে সেই ট্যারিফটা তাদের সরাসরি ক্লায়েন্টদের উপর চাপিয়ে দেওয়া। সেইটা করলে ক্লায়েন্টরা খুব স্বাভাবিকভাবে তারা ইচ্ছে করলে নাও কিনতে পারেন টাটা মোটরসের গাড়ি, অর্থাৎ ল্যান্ড রোভার জাগুয়ার গাড়ি। তারা ইচ্ছে করলে তারা সেক্ষেত্রে তাদের ডোমেস্টিক গাড়িগুলো কেনার প্রেফার করতে পারে। 3 নম্বর যেটা দাঁড়াচ্ছেন যে কিছুটা নিজেদের ঘাড়ে নিলেন, কিছুটা ক্লায়েন্টদের ঘাড়ে নিলেন, সেক্ষেত্রেও তাদের কিছুটা মার্জিন ডেফিনেটলি অ্যাফেক্টেড হবে। এইবার যেটা রয়টার্স যারা অঙ্ক কষে দেখাচ্ছেন, রয়টার্স বলছেন যে যদি 10% সার্বিকভাবে ট্যারিফ বাড়ানো হয় আমেরিকান এক্সপোর্টের উপর, সেক্ষেত্রে অন্তত $5 থেকে $6 বিলিয়ন ভারতবর্ষের ক্ষতি হবে। যদি 25% ট্যারিফ বাড়ানো হয়, সেক্ষেত্রে তারা দেখাচ্ছে সার্বিকভাবে অন্তত প্রায় $30 থেকে $31 বিলিয়ন ক্ষতি হতে পারে, এমন তারা ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে ভোলাটিলিটি দেখতে পাচ্ছি এই বিভিন্ন সেক্টরে, এই অর্থাৎ যে ভীতির একটা পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে অলরেডি, এটা কিন্তু আশঙ্কা থেকে। কারণ আমরা সরাসরি এখনো সত্যিই জানি না যে ট্রাম্প কেবলমাত্র কোম্পানি স্পেসিফিক ট্যারিফ বসাবেন, নাকি কান্ট্রি স্পেসিফিক ট্যারিফ বসাবেন, নাকি সেক্টর স্পেসিফিক ট্যারিফ বসাবেন, সেটা এখনো কোনো ক্ল্যারিটি নেই। হয়তো 2 এপ্রিলের দিন থেকেই যে আমরা বুঝতে পারবো এমন না, 2 এপ্রিলের পর হয়তো কয়েক সপ্তাহ ধরে আমাদের একটা আন্দাজ তৈরি হবে যে এক্স্যাক্টলি কোন কোন সেক্টর সত্যি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপাতত যেটা বোঝা যাচ্ছে যে মার্কেট এখন একটা অপেক্ষার মোডে রয়েছে, মার্কেট দেখতে চায়, মার্কেট রিস্ক অ্যাভার্স হয়ে রয়েছে। সেই জন্য মার্কেট সেই ধরনের সেক্টরস গুলোতে দেখবেন যে একটা পজিটিভ মোমেন্টাম নিয়ে কাজ করছে, যেখানে এই এক্সপোর্ট রিলেটেড ভীতি তৈরি হয়নি। আবার অন্যদিকে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলো রয়েছে, যেটা ইউরোপ চায়নার বাদ দিয়ে কেবলমাত্র আমেরিকাতে তারা এক্সপোর্ট করছে, বা ইউরোপ চায়নার সঙ্গে তারা আমেরিকাতেও এক্সপোর্ট করছে, সেক্ষেত্রেও সেখানে একটা ভীতির একটা আবহাওয়া তৈরি হয়ে রয়েছে। মনে রাখতে হবে যে ভারতবর্ষের মোট যা ওষুধ তৈরি হয় বা ফার্মা রিলেটেড যে প্রোডাক্টসগুলো তৈরি হয় এবং সেটা বিদেশে এক্সপোর্ট হয়, তার 31% কিন্তু এক্সপোর্ট করা হয় আমেরিকান মার্কেটগুলোতে। যাই হোক, এখানেই শেষ করবো। প্রথমে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয় না। এখানে শেয়ার মার্কেট কি, বিভিন্ন সেক্টরস কিরকম ভাবে অপারেট করে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস যেমন আজকের আলোচনা করলাম, সেটা ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে অ্যাফেক্ট করে বা প্রভাবিত করে, বিভিন্ন জিওপলিটিক্যাল টেনশনস কিভাবে ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে, এবং
শেয়ারের দাম কেন উঠছে, কেন নামছে, বিভিন্ন কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা, বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা, এটাই কিন্তু উদ্দেশ্য। আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র কিন্তু ফর ইলাস্ট্রেশন পারপাস অর অ্যাজ এক্সাম্পলস। সুতরাং আমার কথা শুনে দয়া করে কোনো কোম্পানির ব্যাপারে বাই সেল ডিসিশন নিতে যাবেন না, তাহলে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই যদি কাজে লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।